আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর ফারানাস তন্নি স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে। আজকের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে, আর আজকের আলোচনার বিষয় হৃদয়ের যত্ন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর এস চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি। তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন ডেল্টা হাসপাতাল লিমিটেড, মিরপুর 1-এ। আজকের আলোচনায় স্যার আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ডেল্টা হাসপাতালের এই স্বাস্থ্য সম্পর্কিত সাপ্তাহিক স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্যার, আমরা জানি 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে। ওয়ার্ল্ড হার্ট ডের এবারে থিমটা কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 ওয়ার্ল্ড হার্ট ডের থিম হলো ডোন্ট মিস দ্য বিট। আপনারা সবাই জানেন হার্ট আমাদের প্রতিনিয়ত বিট করছে। এই হার্ট বিটিং থেমে যাওয়া মানেই হার্ট বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ মৃত্যু। আমরা কেউ চাই না অকাতরে এই হার্টের বিট বন্ধ হয়ে যায়, অকাতরে একটি মূল্যবান জীবন নষ্ট হয়ে যায়। এজন্যই আমরা আমাদের সারা পৃথিবীর মানুষদেরকে সচেতন করার জন্যই, হৃদযন্ত্রের যত্ন নেওয়ার জন্যই, আগে থেকে সচেতন হয়ে অঘটন এড়ানোর জন্যই আমরা এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকি। স্যার, দর্শকদের পক্ষ থেকে প্রথম যে প্রশ্নটি আপনাকে করতে চাই, হৃদরোগ আসলে কেন হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে হৃদরোগ একটি ব্রড টার্ম। এখানে হৃৎপিণ্ডের তো অনেক ধরনের রোগ হয়। আমরা এখানে কিছু রোগ নিয়ে আলোচনা করব যেগুলো একটা বয়সের পরে হয়, যেমন করোনারি ধমনির ব্লকের কারণে রোগ। এই রোগগুলো একটা বয়সের পর, সাধারণত 35-40-এর পর থেকে শুরু হয়। করোনারি ধমনির দেয়ালে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে করোনারি ধমনির দেয়ালের ভেতর ব্লক জমতে শুরু করে ধীরে ধীরে। এই ব্লকগুলো যখন বাড়তে বাড়তে একটা গুরুতর পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় যে এটা মারাত্মক হার্ট অ্যাটাকের কারণ হয়। এটার মূল কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। আর কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। আবার কিছু হৃদরোগ রয়েছে যেটা জন্মগতভাবেই আমরা একদম জন্মের সময়, আমরা গর্ভাবস্থায় মায়ের পেট থেকে আমরা নিয়ে জন্মগ্রহণ করি। যেমন হৃৎপিণ্ডের স্ট্রাকচারাল প্রবলেম, হার্টের গঠনের মধ্যে কোনো গঠনগত ত্রুটি থাকতে পারে, হার্টের কোনো দেয়ালে ছিদ্র থেকে যেতে পারে, অথবা হার্টের কোনো ভালভ জন্মগতভাবে অ্যাবনর্মালি তৈরি হতে পারে। এগুলো হলো জন্মগত ত্রুটি। হার্টের কোনো একটা দেয়াল অ্যাবসেন্ট থাকতে পারে, এগুলো জন্মগত ত্রুটি। এরপর আমাদের জীবনের বিভিন্ন দশায় অন্যান্য বিভিন্ন কারণেও আমাদের হৃদরোগ হয়। যেমন আমাদের হার্টের ভালভ, এটা যেমন জন্মগতভাবে হতে পারে, আবার বিভিন্ন রোগের কারণে ভবিষ্যতেও আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন রোগ হতে পারে। যেমন রিউমেটিক হার্ট ডিজিজ, আপনারা শুনেছেন, বাতজ্বর। এটা যদি কারো ছোটোবেলায় হয়ে থাকে, অনেকের দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে এই রোগের কারণে তার ভালভ ক্ষতিগ্রস্ত হয়েছে। অথবা অন্য কোনো ইনফেকশনের কারণে, যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই রোগের কারণে দেখা যাচ্ছে অ্যাওর্টিক ভালভের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ক্যালসিয়াম জমে ধীরে ধীরে হার্টের ভালভ বন্ধ হয়ে যায়। অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, মাইট্রাল স্টেনোসিস হতে পারে। আবার কিছু কিছু হার্ট মাসেলের রোগ হয়, সেটা হলো কার্ডিওমায়োপ্যাথি। হার্ট মাসেলের কিছু রোগ হতে পারে জেনেটিক কারণে, কিছু রোগ জন্মগতভাবেই নিয়ে আসতে পারে, আর কিছু রোগ আমাদের পরিবেশগত বিভিন্ন কারণে বা অন্যান্য কারণে, শরীরের অন্যান্য কারণে বা ভালভের কারণে হার্টের মাসেল ক্ষতিগ্রস্ত হয়ে হার্ট ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেটাকে আমরা বলি কার্ডিওমায়োপ্যাথি। ধন্যবাদ স্যার। আমরা জেনে নিলাম হৃদরোগের কারণগুলো কি কি হতে পারে। এর পরবর্তী যে প্রশ্নটি আসে, হৃদরোগের ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হৃদরোগের সাধারণ লক্ষণগুলো হলো বুকে ব্যথা, বুকে চাপ, বুক ভার ভার লাগা, বুক অস্থিরতা, অনেক সময় প্যালপিটেশন, বুক ধরফর করা, বা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, বেশ কিছুক্ষণ হাঁটার পরে কষ্ট হওয়া, অতিরিক্ত হয়রান লাগা, বা সিঁড়ি বেয়ে উঠতে গেলে বেশি কষ্ট হচ্ছে, হয়রান লাগছে, বুকে চাপ লাগছে, বুক ধরে যাচ্ছে, মনে হচ্ছে যেন অনেক বেশি কষ্ট হচ্ছে, বুক ভারী হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, বা দাঁড়িয়ে যেতে হচ্ছে, একটু বসে বিশ্রাম নিলে ভাল লাগে, বা সাধারণ পরিশ্রমেই বুক ধরফর করা,
কখনো কখনো হঠাৎ করে 2-1 সেকেন্ডের জন্য হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলা, এমনকি চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়া, বা হাঁটার সময় মনে হচ্ছে যে আমার শরীরের ব্যালেন্স নেই, হঠাৎ করে পড়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলোই সাধারণত হৃদরোগের সাধারণ লক্ষণ হয়ে থাকে। আমরা কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ জেনে নিলাম যা কিনা হৃদরোগে হতে পারে। আমরা দেখে থাকি হৃদরোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই উপসর্গগুলো আকস্মিক চলে আসে। সেক্ষেত্রে আগেভাগে হৃদরোগ শনাক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমরা যা জানতে চাচ্ছি তা হচ্ছে, কোন ধরনের বুকের ব্যথা আমরা করোনারি ধমনির ব্লক বলে সন্দেহ করব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব ধরনের বুকে ব্যথাই কিন্তু হার্টের ব্যথা নয়, করোনারি ধমনির ব্লকের ব্যথা নয়। যেই ব্যথাগুলো শারীরিক পরিশ্রমের সাথে বেড়ে যায়, যেমন আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে 10-15 মিনিট হাঁটার পরে আপনার কষ্ট হচ্ছে, বুকের ব্যথাটা বেড়ে যাচ্ছে। যতই হাঁটছেন বুকের ব্যথা ততই বেড়ে যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠছেন, আপনি 1 তলা 2 তলা 3 তলা উঠে যাওয়ার পর আপনার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমাকে এখানে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে হবে, আমি আর পারছি না, আমার বুকটা ভারী হয়ে যাচ্ছে। একটু বিশ্রাম নিচ্ছেন, একটু দাঁড়াচ্ছেন বা বসছেন, আবার এই লক্ষণগুলো কমে আসছে। আবার যখন আপনি হাঁটছেন বা সিঁড়ি বেয়ে উঠছেন বা কষ্টকর কোনো কাজ করছেন, তখন আবার এই লক্ষণগুলো বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুবই সুনির্দিষ্ট লক্ষণ যে এটা গুরুতর ধমনির গুরুতর ব্লকের কারণে হতে পারে, বা শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। অনেকেই আমাদের প্রশ্ন করে থাকে যে স্যার আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, কোনোটা স্যার বেশিক্ষণ থাকে না, 2-1 সেকেন্ড এখানে হয়, 2-1 সেকেন্ড। এই ধরনের আঙ্গুল দিয়ে যে ব্যথাগুলো দেখানো যায়, এখানে দেখানো রোগীরা দেখিয়ে থাকে এখানে ব্যথা, এখানে ব্যথা, এই ধরনের ব্যথাগুলো সাধারণত হার্টের ব্যথা হয় না। হার্টের কারণে যে ব্যথাটা হবে সাধারণত বুকের পুরো বুকটা, রোগী পয়েন্টেড করে দেখাতে পারবে না যে এখানে ব্যথা, এখানে ব্যথা। একটা পুরো বুকে জুড়ে একটা অস্বস্তি, পুরো বুক জুড়ে একটা ভারী ভারী লাগা, এবং এটার সাথে হতে পারে শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে, বা বমির ভাব হতে পারে, বমি হয়ে যেতে পারে, বা অতিরিক্ত ঘাম হয়ে যেতে পারে, একটা শীতল ঘামের মতো অনুভূতি হতে পারে, বা অনেক সময় খুব খারাপ একটা অনুভূতি হতে পারে, রোগী মনে হবে যে ডুমসডে, যে আজ বোধহয় আমার শেষ দিন। একটা রোগীর ভেতর থেকে একটা খারাপ একটা অনুভূতির মতো মনে হয় যে আজ বোধহয় আমি শেষ হয়ে যাব। এরকম একটা খারাপ অনুভূতি অনেক সময় রোগী বুঝতে পারেন। অনেক সময় রোগীরা বলতে পারে না যে ব্যথা না কি, এটা আমার কেমন একটা অস্বস্তি, আমার একদম ভাল লাগছে না, আমি শ্বাস নিতে পারছি না, কেমন একটা খুব খারাপ লাগার অনুভূতি। এটাও অনেক সময় গুরুতর হৃদরোগের লক্ষণ হয়ে থাকতে পারে। আশা করি আজকের আলোচনা থেকে আমরা কিছুটা হলেও আঁচ করে নিতে পারবো হৃদরোগজনিত বুকে ব্যথাটা কিরকম হতে পারে। কাদের ক্ষেত্রে বুকে ব্যথা হলে আমরা করোনারি ধমনির ব্লক বলে বেশি সন্দেহ করব? রাইট, করোনারি ধমনির ব্লকটা এটা আমাদের কাছে অনেক সময় চলে আসে রোগী। অনেক সময় দেখা যায় যে 15 বছরের একটা ছেলে আমাদের চেম্বারে চলে এসেছে, তার মা বাবা সন্দেহ করছে তার কি হার্টে ব্লক হয়ে গেল নাকি। আসলে কাদের ক্ষেত্রে আমরা সন্দেহ করব? সবার কিন্তু ব্লক হবে না। ব্লক হওয়ার সম্ভাবনাটা কাদের ক্ষেত্রে বেশি? যাদের রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে। রিস্ক ফ্যাক্টরগুলো কি? রিস্ক ফ্যাক্টরগুলো হলো হৃদরোগের বংশগত ইতিহাস, অর্থাৎ মা বাবা ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের হার্ট অ্যাটাক হয়েছিল, হার্টের রক্তনালীতে ব্লক হয়েছিল, তাদের কারো রিং পরানো বা বাইপাস সার্জারি করা হয়েছিল, এক বা একাধিক আত্মীয় স্বজনেরও থাকতে পারে। বংশগত ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। অথবা যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত, অথবা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি, ভালো কোলেস্টেরলের মাত্রা কম, অথবা কেউ যদি ধূমপান করে থাকে, অনেকে পান সাথে জর্দা খেয়ে থাকেন, জর্দা সাদা পাতা যে কোনো রকম তামাক সেবন করে থাকেন, অথবা এমনকি বেশি অতিরিক্ত মদ্যপান করা, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। কারো যদি শারীরিক ওজন বেশি থাকে, এবং কারো যদি খাদ্যাভ্যাস খারাপ থাকে। আমরা জানি যে অনেকেই আমাদের স্বজনদের পরিচিতদের মধ্যেই যে সে বাজ বিচার নেই, যা পা তাই খায়, সে একদমই খাদ্যাভ্যাসের ব্যাপারে সচেতন না। এই ধরনের ব্যক্তিদের হার্টের রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এবং যাদের নিয়মিত শারীরিক পরিশ্রম করার অভ্যাস নেই, সবসময় গাড়িতে, রিক্সায়, এমনকি শুয়ে বসেই তারা জীবনযাপন কাটায়, কাজকর্ম করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম নেই, এই ধরনের ব্যক্তিদের হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। এবং বয়সটাও একটা ফ্যাক্টর। অবশ্যই 40-এর পর থেকে হৃদরোগের সম্ভাবনা ধীরে 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 বাড়তে থাকে।
সবচেয়ে বেশি হৃদরোগ হয় 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়সে। 35-এর নিচে হৃদরোগ, এই ব্লকের কারণে হৃদরোগ হওয়ার সম্ভাবনাটা অনেক কম। যদিও আজকাল আমাদের পরিবর্তিত লাইফস্টাইল এবং আমাদের ওয়ার্ল্ড ট্রেন্ড পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে এখন আমরা অল্প বয়সেও, আমরা 20-22 বছরেও মারাত্মক হার্ট অ্যাটাকের রোগী আজকাল আমরা পাচ্ছি। স্যার, কোনো ধরনের তীব্র লক্ষণ ছাড়াও কি হার্টের ব্লক থাকতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় দেখা যায় রোগী আমাদের কাছে যখন মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে উপস্থিত হয়, তখন ফ্যামিলির লোকেরা বলে যে স্যার, আমরা তো কোনোদিন জানতামই না ওনার হার্টের সমস্যা আছে। উনি তো আমাদের কোনোদিন বলেননি যে আমার বুকে ব্যথা হচ্ছে, বুকে শ্বাসকষ্ট হচ্ছে, কোনো লক্ষণই তো ছিল না। উনি কেন স্যার আজকে এইভাবে মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে আজকে স্যার সিসিউতে ভর্তি হতে হলো? আসলে এইটা আমাদের সমাজের একটা ভয়াবহ বাস্তবতা। কারণ এই করোনারি ধমনির ব্লকের ব্যাপারটাই এরকম যে সবার ক্ষেত্রে যে বুকে ব্যথা হবে বা কোনো লক্ষণ হবে তা কিন্তু নয়। অনেকের করোনারি ধমনিতে দেখা যায় 70%, 80%, 85%, 90%, এমনকি 95%, 100% ব্লক হয়ে গিয়েছে, অথচ ওই ব্যক্তির ব্লক থাকা সত্ত্বেও কোনো রকম লক্ষণ হচ্ছে না। কোনোদিন উনি বুকে ব্যথা ফিল করেননি, কোনোদিন শ্বাসকষ্ট ফিল করেননি। এর আরেকটা কারণ হয়ে থাকে যে উনি হয়তো আসলে কোনো রকম নিয়মিত শারীরিক পরিশ্রমে অভ্যস্ত নয়। উনি কোনোদিনই একটানা 15-20 মিনিট হাঁটায় অভ্যস্ত না। তো উনি যদি একটা পরিশ্রমের কাজ না করেন, উনি কখনো সিঁড়ি বেয়ে ওঠেন না, উনি সবসময় লিফটে ওঠানামা করেন, উনি সবসময় গাড়িতে চলেন। তো কোনোদিনই কোনো রকম সামান্য পরিশ্রমের কাজে অভ্যস্ত না থাকার কারণে এই যে একটু পরিশ্রম না করলে করোনারি ধমনিতে গুরুতর ব্লক থাকলেও কোনো লক্ষণ নাও হতে পারে। এই জন্য অনেক সময় গুরুতর ব্লক থাকা সত্ত্বেও কোনো লক্ষণ হয় না, এটা আনডিটেক্টেড অবস্থায় থেকে যায়। এটা খুবই কমন একটা ঘটনা। আজকের আলোচনা থেকে আমরা জানলাম কোনো প্রকার লক্ষণ ছাড়াও করোনারি ধমনীতে থাকতে পারে গুরুতর ব্লক। সেক্ষেত্রে হৃদযন্ত্রটি ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি। পরীক্ষা নিরীক্ষাগুলো কি হতে পারে? অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু লক্ষণ ছাড়াই থাকতে পারে গুরুতর হৃদরোগ, সেজন্য আমাদের কিন্তু চেক আপ করাতে হবে নিয়মিত। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাতে হবে। এটা আমরা অনেকেই ভুলে যাই। অনেকেই মনে করি কি যে আমার তো কোনো লক্ষণ নেই, আমি কেন হার্টের ডাক্তারের কাছে যাব, আমি কেন ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করাবো। যেহেতু লক্ষণ ছাড়াই গুরুতর হৃদরোগ থাকতে পারে, এই জন্য আমাকে আগে থেকেই নিয়মিত চেক আপ করাতে হবে। তো নিয়মিত চেক আপে আমরা কোন ধরনের পরীক্ষাগুলো সাধারণত করে থাকি? ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ইটিটি। যারা স্বাভাবিক সুস্থ মানুষের মতো জীবনযাপন করছেন, চলাফেরা করছেন, কাজ করছেন, অফিসে যাচ্ছেন, আপনি একজন সুস্থ মানুষ, আপনার তেমন কোনো লক্ষণ নেই, আপনার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, অথচ আপনার ডায়াবেটিস আছে বা আপনার হাই ব্লাড প্রেশার আছে বা আপনার ফ্যামিলিতে হার্টের রোগের হিস্ট্রি রয়েছে বা আপনার কোলেস্ট্রল বেশি, কিন্তু আপনার কোনো লক্ষণ নেই। অনেক ক্ষেত্রে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম নর্মাল হওয়ার পরেই আমরা সন্তুষ্ট হয়ে যাই, বা অনেক ক্ষেত্রে অনেক অন্য বিষয়ের ডাক্তাররাও সন্তুষ্ট হয়ে যায় যে হার্টের কন্ডিশন ভালো আছে। আসলে এই ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় যথেষ্ট নয়। এই ধরনের ক্ষেত্রে করোনারি ধমনীতে অলরেডি গুরুতর ব্লক হয়ে আছে কিনা এটা জানার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্রেস টেস্ট আমাদের প্ল্যানে রাখতে হবে। সেটা হলো ইটিটি, কোনো কোনো দেশে এটাকে বলা হয় টিএমটি, অর্থাৎ এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ট্রেডমিল টেস্ট। কারো কারো ক্ষেত্রে যদি হাঁটাচলা করার বিশেষ সমস্যা থেকে থাকে, পায়ে অপারেশন হয়েছে বা কোমরের বিশেষ সমস্যা রয়েছে, ব্যাক পেন রয়েছে বা রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে বা বেশি অসুস্থ ব্যক্তি, তাদের ক্ষেত্রে যদি এই এক্সারসাইজ টলারেন্স টেস্টটি করা সম্ভব না হয়, তাদের ক্ষেত্রে আমরা ডোভিটামিন স্ট্রেস ইকো অথবা কোনো কোনো ক্ষেত্রে রিস্ক বেশি হলে আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম, এই পরীক্ষাগুলো করার কথা মাথায় রাখবো। আলোচনা থেকে আমরা জেনে নিলাম হৃদরোগ শনাক্তকরণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা। এবার আমরা আসি চিকিৎসা প্রসঙ্গে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন মনে করব কারো হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, তখন কিন্তু রোগী যেখানেই থাকে তাদেরকে আমরা রক্ত পাতলা রাখার দুটো ওষুধ, অ্যাসপিরিন এবং ক্লপিডোগ্রেল 300 মিলিগ্রাম করে, সঙ্গে কোলেস্টেরলের কমানোর ওষুধ
যেমন অ্যাটোরভাস্টেটিন 40 মিলিগ্রাম এবং সাথে একটি নাইট্রোগ্লিসারিন এনজিস ট্যাবলেট 500 মাইক্রোগ্রাম এবং সাথে একটি অ্যাসিডিটির জন্য ওষুধ পেন্টোপ্রাজোল বা অমিপ্রাজোল 40 মিলিগ্রাম। এই ওষুধগুলো আমরা একসঙ্গে রোগীকে খাইয়ে দিব। তারপর আমরা রোগীকে একটা কমফোর্টেবল জায়গায় বিছানায় বা স্ট্রেচারের মধ্যে আমরা শুইয়ে দিব এবং অতি জরুরি ভিত্তিতে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই রোগীকে একটা নিকটবর্তী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার জন্য জরুরি আয়োজন করব এবং সেখানে গিয়ে আমরা একটা অতি জরুরি ভিত্তিতে হৃদরোগ বিশেষজ্ঞ ওই হাসপাতালে থাকুক না থাকুক আমরা একটা জরুরি ভিত্তিতে ইসিজি করার চেষ্টা করব এবং সেই ইসিজিটা করার পরে সেই ইসিজিটা কোনো জরুরিভাবে এমার্জেন্সি যে বিশেষ চিকিৎসক থাকে মেডিকেল অফিসার ওনাকে দেখাবো। উনি যদি এখানে কিছু সন্দেহ করতে নাও পারেন আমরা একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে এই ইসিজিটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আজকাল ডিজিটালি হোয়াটসঅ্যাপ ফোনের মাধ্যমে খুব সহজেই পাঠিয়ে দেওয়া যায় যে কোনো জায়গায়। একজন হৃদরোগ বিশেষজ্ঞ যদি একটা ইসিজি দেখতে পারেন তাহলেই কিন্তু উনি একটা হার্ট অ্যাটাক শনাক্ত করতে পারবেন এবং এর মাধ্যমে একটি মারাত্মক হার্ট অ্যাটাকের রোগীর চিকিৎসাটা অতি দ্রুত শুরু করা যেতে পারে। এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। এর পরবর্তী প্রশ্ন, কোন ধরনের হার্ট অ্যাটাক হলে অত্যন্ত জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম করতে হয়? প্রাইমারি পিসিআই কি ধরনের চিকিৎসা পদ্ধতি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমাদের দেশে আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই। দেখা যায় যে অনেক ক্ষেত্রে হৃদরোগ বিশেষজ্ঞ ছাড়া অন্যান্য বিষয়ের অনেক ডাক্তাররাও এটা জানেন না। সাধারণ মানুষের পক্ষে জানা তো অত্যন্তই কঠিন। একটা রোগী একটা হার্ট অ্যাটাক নিয়ে এসেছে আর এমার্জেন্সি বিভাগে ডাক্তার ওই ব্যক্তির ইসিজি করার পর শুধুমাত্র ইসিজি দেখার পরেই রোগীর লোকজনদেরকে বলছে যে এটা একটা মারাত্মক হার্ট অ্যাটাক, ওনার এখনই এনজিওগ্রাম করতে হবে। কারণ কি, আমরা এই ইসিজির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এই রোগীর কোনো একটা ধমনী করোনারি ধমনী 100% ব্লক হয়ে গিয়েছে এবং এটা হঠাৎ করেই হয়েছে এবং এই 100% ব্লকের কারণেই এই হার্ট অ্যাটাকটা হয়েছে। এই ধরনের হার্ট অ্যাটাককে আমরা বলি এসটি এলিভেশন এমআই, অর্থাৎ এসটি সেগমেন্ট বেসলাইন থেকে উঠে গিয়েছে। এই যে এসটি এলিভেশন এমআই এটি একটি মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক। এটি শুধুমাত্র যোগী যখন একটা লক্ষণ নিয়ে আসে, বুকে ব্যথা বা বুকে চাপ বা অস্বস্তি বা খারাপ লাগছে, বমির ভাব হয়ে গিয়েছে, এই ধরনের লক্ষণের সাথে যখন ইসিজিতে এসটি এলিভেশন এমআই এর চিহ্ন থাকবে তখন কিন্তু এটা দেখেই এমনকি জরুরি বিভাগে একজন মেডিকেল অফিসারও, অনেক ক্ষেত্রে বড় চিকিৎসকের কোনো প্রয়োজন নেই, একজন মেডিকেল অফিসারও এটা দেখেই শনাক্ত করতে পারে যে এটি একটি মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক এসটি এলিভেশন এমআই। এবং এর ক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট কি, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি, অর্থাৎ কোন চিকিৎসা দিলে পরে রোগীর সবচেয়ে বেশি উপকার হবে, সেটা হলো প্রাইমারি পিসিআই। তো প্রাইমারি পিসিআই কিভাবে করা হয়? প্রাইমারি পিসিআই করার জন্য অতি জরুরি ভিত্তিতে রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে এনজিওগ্রাম করতে হয়। সেটা করে থাকেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এনজিওগ্রাম করে আমরা শনাক্ত করি কোন করোনারি ধমনীটি হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে বা মারাত্মক ব্লক হয়ে গিয়ে রোগীর হার্ট অ্যাটাকটা হয়েছে। সেই ব্লকটি শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেই ব্লকের মধ্য দিয়ে তার প্রবেশ করিয়ে, ক্যাথেটার প্রবেশ করিয়ে, বেলুন প্রবেশ করিয়ে এবং প্রয়োজন হলে রিং পরানোর মাধ্যমে, যেটাকে আমরা স্টেন্টিং বলি, এই সমগ্র পদ্ধতিটির নাম পিসিআই, পারকিউটেনিয়াস ইন্টারভেনশন। এই পদ্ধতিতে কিন্তু কোনো কাটাছেঁড়া নেই, কোনো অপারেশন করতে হয় না, কোনো বুক কাটতে হয় না। সম্পূর্ণ পদ্ধতিটি রক্তনালীর ভিতর দিয়ে তার বেলুন ক্যাথেটারের মধ্যে দিয়ে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখে আমরা কাজটা করে থাকি এবং এর মাধ্যমে ওই ব্লকটা ওপেন করে দিয়ে যত দ্রুত সম্ভব ওই বন্ধ রক্তনালীর মধ্যে দিয়ে আবার রক্ত প্রবাহ পুনরায় সচল করা সম্ভব হবে। ওই রোগীর জীবনে রক্ষা হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে এবং যত দ্রুত রক্ত প্রবাহ সচল করা যাবে ওই ব্যক্তির হার্টের হৃদপেশি কোষের মৃত্যু তত বেশি কমানো সম্ভব হবে। এই জন্যই প্রাইমারি পিসিআই এই এসটি এলিভেশন এমআই ধরনের হার্ট অ্যাটাকের জন্য সবচেয়ে সেরা চিকিৎসা, যদি এই চিকিৎসা ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ডেল্টা হাসপাতাল লিমিটেডে 24 ঘন্টা এই আধুনিক চিকিৎসা অ্যাভেলেবল আছে।
আমরা জানি জরুরি অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও রুটিন অ্যাঞ্জিওগ্রাম করা হয়ে থাকে। স্যার, কোন সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা রুটিন অ্যাঞ্জিওগ্রামটি করে থাকি? অ্যাঞ্জিওগ্রাম কিন্তু সবসময় জরুরি ভিত্তিতে করা হয় না। যেমন আমি আগে যে কথাটি বললাম, প্রাইমারি পিসিআই, এটা যখন তখন, রাত 2টার সময়, রাত 3টার সময়, অর্থাৎ যখন আমার কাছে ওই ধরনের মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে রোগী আসবে, সেই ক্ষেত্রে এটা যখন তখন করতে হবে, এনি টাইম। এখানে রাত দিন কোনো বিষয় না। কিন্তু আমরা তো সবসময় এরকম অসময়ে এনজিওগ্রাম করি না, আমরা শিডিউল মাফিক রুটিন এনজিওগ্রাম করে থাকি। সেটা কীরকম? আমরা যে সমস্ত রোগীদেরকে শনাক্ত করে থাকি যে তার করোনারি ধমনীতে ব্লক থাকার সম্ভাবনা অনেক বেশি, তাদেরকে আমরা বলি যে আপনার এনজিওগ্রাম প্রয়োজন, আপনি এনজিওগ্রামের জন্য ভর্তি হন। তাদেরকে আমরা ডেট দিয়ে দিই যে আপনি সোমবার ভর্তি হবেন, আপনি রোববার ভর্তি হবেন, আপনি মঙ্গলবার ভর্তি হবেন, এতটার সময় ভর্তি হবেন, সকাল 10টায়, আপনি সকাল 12টায় ভর্তি হবেন। তাদেরকে আমরা রুটিন মাফিক হসপিটালে ভর্তি করে শিডিউলভাবে তাদের এনজিওগ্রামের জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করে তারপর আমরা সব রিপোর্ট আসলে চেক আপ করে সব ঠিকঠাক থাকলে, যখন আমরা মনে করি যে হ্যাঁ উনি এনজিওগ্রাম করার জন্য নিরাপদ, তখন আমরা তাদের এনজিওগ্রাম করে থাকি। কাদের? যেমন যাদের মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে এবং সেই বুকে ব্যথাটা আমরা সন্দেহ করছি যে এটা ব্লকের কারণে হতে পারে, ওনার হয়তো গুরুতর রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোলেস্ট্রলের সমস্যা, অথবা খারাপ বংশগত ইতিহাস, অথবা ওনার ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় মারাত্মক ব্লকের আলামত পাওয়া গিয়েছে, অথবা ওনার ইটিটি পরীক্ষার রিপোর্ট খারাপ এসেছে, যেটা পজিটিভ, ইটিটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ মানে গুরুতর ব্লক থাকার সম্ভাবনা অনেক বেশি, অথবা যাদের সিটি করোনারি এনজিওগ্রামে ব্লক পাওয়া গিয়েছে, তাদের ক্ষেত্রে আমরা শিডিউল করোনারি এনজিওগ্রামের প্ল্যান দিয়ে থাকি যে আপনি এত তারিখে এতটা সময় ভর্তি হয়ে করোনারি এনজিওগ্রাম পরীক্ষাটা করে নেবেন, আমরা সাজেশন দিয়ে থাকি। এটাকে আমরা বলি রুটিন এনজিওগ্রাম। আমরা ইন্টারভেনশন কার্ডিওলজির ক্ষেত্রে আরেকটি পদ্ধতির নাম শুনে থাকি, তা হচ্ছে পার্মানেন্ট পেসমেকার। আমরা এই প্রক্রিয়াটি কাদের ক্ষেত্রে করে থাকি, কোন ধরনের লক্ষণ থাকলে বা কোন পরীক্ষার মাধ্যমে আমরা সেটা শনাক্ত করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় কোনো রোগীর কাছ থেকে লক্ষণ পেয়ে থাকি যে উনি হঠাৎ 2-1 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যান, হঠাৎ ওনার চোখ মুখ অন্ধকার লাগে, উনি হয়তো খাচ্ছিলেন টেবিলে বসে, হঠাৎ করে ওনার মাথাটা ঝুঁকে পড়ে গেল, উনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তারপর আবার ওনাকে ধরে ওঠানোর পর আবার উনি হঠাৎ করে আবার হকচকিয়ে ওঠেন, তখন আবার ওনার জ্ঞান ফিরে ওঠেন। অনেক সময় এমন হয় যে উনি স্মরণ করতে পারেন না যে কেন উনি পড়ে গিয়েছিলেন। এই যে হঠাৎ করে জ্ঞান হারানো বা জ্ঞান হারানোর মতো একটা পরিস্থিতি, এই জিনিসটা হতে পারে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাকশনের যে সুনির্দিষ্ট পাথওয়ে রয়েছে, সেই পাথওয়ের কোথাও যদি কোনো ব্লক হয়ে থাকে, তখন আমাদের এই ধরনের বিশেষ কিছু অ্যারিথমিয়া হয়, যেমন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক। এই সমস্ত কারণে অনেক সময় হার্টের গতি মারাত্মকভাবে কমে যায়, এমন হয়ে যেতে পারে হার্টের গতি মিনিটে মাত্র 30 বার হয়ে গিয়েছে। তো এই কন্ডিশনগুলো কিন্তু জীবনের জন্য হঠাৎ করে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এই ধরনের লক্ষণ যদি থেকে থাকে, তখন আমরা সন্দেহ করলে রোগীদেরকে আমরা 24 আওয়ার হোল্টার মনিটরিং একটা পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকি। একটি ইসিজি মেশিন 24 ঘন্টা বা 72 ঘন্টার জন্য রোগীর বুকের সাথে আটকানো থাকে এবং রোগী এটা নিয়ে স্বাভাবিক কাজকর্ম সবই করেন, এবং এই সময়টা পরে আমরা সেই মেশিনটা খুলে আমরা কম্পিউটারে অ্যানালাইসিস করে দেখি যে এর মধ্যে রোগীর এই কার্ডিয়াক রিদমের মধ্যে কোনো সমস্যা হয়েছিল কিনা। এমন কি হয়েছিল ওনার হার্টবিট কখনো থেমে গিয়েছিল বা অনেকটা লম্বা সময় গ্যাপ ছিল বা খুব অ্যাবনর্মালি আসছিল। যখন এই ধরনের প্রবলেমগুলো আমরা শনাক্ত করতে পারি, তখন তাদেরকে পেসমেকার করতে হয়। এর মধ্যেও বিভিন্ন ধরনের পেসমেকার রয়েছে, যাদের হার্টবিট পাম্পিং পাওয়ার কমে গিয়েছে, পাম্পিং পাওয়ার বাড়ানোর জন্য আমরা সিআরটি করে থাকি, একটি দামি বিশেষ ধরনের পেসমেকার, অথবা যার হার্ট থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক কারেন্ট, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে হার্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, এটি এক ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট। তো সেই এমনও পেসমেকার রয়েছে যেগুলো ওই ধরনের রিদমকে শনাক্ত করে ওই পেসমেকার নিজে থেকে ইলেকট্রিক শক দিয়ে ওই রিদমটাকে, অ্যাবনর্মাল রিদমটাকে বন্ধ করে দিয়ে রোগীর জীবন বাঁচায়। তো সেই পার্মানেন্ট পেসমেকার আমরা রোগীর এই বুকের চামড়ার নিচে আমরা পার্মানেন্টলি প্রতিস্থাপন করে থাকি। এটি একটি জীবন রক্ষাকারী ডিভাইস, যেটা আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করে থাকি। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা জানলাম। এবার জানতে চাচ্ছি স্যার,
অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও কি অন্য কোনো পদ্ধতিতে করোনারি ধমনির ব্লকের কথা বোঝা যায়? অবশ্যই। আমরা তো সবাইকে গণহারে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে পারবো না, কারণ এটি একটি ব্যয়বহুল পরীক্ষা। আমরা যাদের লক্ষণ আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা মনে করব যে এটা করোনারি ধমনির ব্লকের জন্য হতে পারে, লক্ষণগুলো ওই ধরনের মনে হচ্ছে, এবং যাদের রিস্ক ফ্যাক্টর বেশি রয়েছে, সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর রয়েছে, যাদের ক্ষেত্রে আমরা সন্দেহ করব, তাদেরকে আমরা ইকো করাবো, ইটিটি করাবো। ইটিটি না পারলে আমরা ডোভিটামিন স্ট্রেস ইকো করাবো, অথবা আমরা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করাবো। এই সমস্ত পরীক্ষাগুলোর মাধ্যমেও কিন্তু আমরা করোনারি ধমনির ব্লক আছে কিনা আমরা সন্দেহ করতে পারি। যখন খুব খারাপ কিছু হয়ে যায়, যখন একটা মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন কিন্তু ইসিজিতেই ব্লকের সুনির্দিষ্ট আলামত চলে আসে। তখন কিন্তু ইসিজি দেখেই 90% গ্যারান্টি দিয়ে বলা যায় যে এটা মারাত্মক একটি ব্লকের জন্য হয়েছে। অথবা যখন রোগী মারাত্মক কোনো লক্ষণ নিয়ে এসেছে, বা বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে এসেছে, ট্রোপোনিন আই, সিকেএমবি, ব্লাড টেস্ট, এই পরীক্ষার রিপোর্টগুলো যদি খারাপ আসে, অনেক বেশি বেড়ে যায়, তার মাধ্যমেও কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা হার্ট অ্যাটাক এবং এটা গুরুতর ব্লকের জন্যই হয়েছে। তো এই ধরনের পরীক্ষাগুলো যখন আমাদেরকে ইঙ্গিত করে, তখন আমরা সুনির্দিষ্টভাবে করোনারি এনজিওগ্রাম পরীক্ষার পরামর্শ দিয়ে থাকি। হৃদরোগজনিত সমস্যার ক্ষেত্রে আমরা স্টেন্টিং বা বাইপাস সার্জারি এ ধরনের সার্জারিগুলোর কথাই মূলত বলে থাকি। এসব সার্জারির ক্ষেত্রে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? আসলে পার্শ্ব প্রতিক্রিয়া বলাটা ঠিক নয়। আসলে এই ধরনের চিকিৎসাগুলি তো জীবন রক্ষাকারী, যার জন্য প্রয়োজন তার জন্য করতেই হবে। তার জীবন রক্ষার জন্য, বা তার জীবনকে অসময়ে প্রলম্বিত শেষ না হয়ে যাওয়ার জন্য, অথবা তার জীবনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদের এই চিকিৎসাগুলো করতে হবে। হ্যাঁ, তবে এই চিকিৎসাগুলো করার পরে সাময়িকভাবে কিছু লিমিটেশন থেকে থাকে। যেমন একটি রুটিন অ্যাঞ্জিওপ্লাস্টি অর্থাৎ স্টেন্টিং করার পর একজনকে কমপক্ষে 7 দিন বিশ্রামে থাকতে হবে। আবার একটা হার্ট অ্যাটাকের পরে, মারাত্মক হার্ট অ্যাটাকের পরে যদি অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং করা হয়, তাহলে সেক্ষেত্রে 1 মাস পর্যন্ত একজন মানুষকে বিশ্রামে থাকতে হতে পারে। আবার যখন আমরা বাইপাস অপারেশন বা বুক কেটে ভালভের অপারেশন করব, সেক্ষেত্রে রোগীর শারীরিক ফিটনেস অনুযায়ী, বয়স অনুযায়ী আমরা 2 থেকে 3 মাস পর আমরা রোগীকে স্বাভাবিক বিশ্রাম শেষ করে স্বাভাবিক চলাফেরা, তার স্বাভাবিক কাজকর্ম, প্রফেশনাল কাজকর্মের অনুমতি দিয়ে থাকি। তো এই ধরনের লিমিটেশনগুলি তো আমাদের মানতেই হবে। আর রোগীর হার্ট ইতিমধ্যে কতখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, রোগীর হার্টের পাম্পিং পাওয়ার কত % আছে, এবং এই ধরনের চিকিৎসা করার পরেও রোগীর ইতিমধ্যে হার্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে রোগীর আবার ভবিষ্যতে হার্ট ফেলিওর হওয়ার ঝুঁকি থাকতে পারে, সেই জন্য আমরা কিছু কিছু লিমিটেশন আমরা রোগীদেরকে দিয়ে দিব, যে আপনি এই পরিমাণ শারীরিক পরিশ্রম আপনি করতে পারবেন, এর চেয়ে বেশি আপনি করতে পারবেন না, বা আপনি এই কাজটা করতে পারবেন, ওই কাজটা করতে পারবেন না। এটা কিন্তু সুনির্দিষ্ট রোগীর ক্ষেত্রে তার যে হৃদরোগ বিশেষজ্ঞ, তার যে স্পেসিফিক যে ডক্টর, তিনি ওই রোগীকে পরামর্শ দিয়ে দিবেন, এবং তাকে সেই পরামর্শ অনুযায়ী ভালো থাকার জন্য মেনে চলতে হবে। এ ধরনের সার্জারি পরবর্তীতে রোগীর যৌন জীবন অথবা দৈনন্দিন কর্মক্ষমতার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসে? হ্যাঁ, অবশ্যই। একটি বড় হার্ট অ্যাটাকের পরে 1 মাস স্বাভাবিক যৌনকর্ম থেকে বিরত থাকা উচিত রোগীর শারীরিক নিরাপত্তার জন্য। এবং অবশ্যই যে কোনো ধরনের একটা বড় হার্ট অ্যাটাকের পরে যে কোনো ধরনের ভারী কাজ, খুব জোরে হাঁটা, বেশি সময় হাঁটা, এগুলো 1 মাস পর্যন্ত বিরত থাকতে হবে। 1 মাস পর থেকে আমরা অ্যালাউ করি যে রোগী বাইরে হাঁটবে বা প্রফেশনাল কাজকর্ম শুরু করবে 1 মাস পর থেকে। এটাই ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম। আমরা জানি হৃদরোগের ক্ষেত্রে মানসিক চাপ একটি বড় কারণ হতে পারে। এক্ষেত্রে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্যার জানতে চাবো, হৃদরোগে আক্রান্ত রোগীর মানসিক চাপ কমাতে একজন ডাক্তার অথবা পরিবারের কি কি ভূমিকা থাকতে পারে? অবশ্যই। আজকাল সব কিছুরই চিকিৎসা আছে। আমরা না জানার কারণে অনেক সময় অযথাই আতঙ্কিত হয়ে যাই। অনেকে চিকিৎসা করানোর আগেই ভয় পায়, অথবা চিকিৎসাটাকেও ভয় পায়। না জানার কারণে অ্যাঞ্জিওগ্রাম করাতে ভয় পায়, অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে ভয় পায়, মনে করছে এটা না জানি কি জিনিস। আসলে
চিকিৎসার কারণে তো কোনো ক্ষতি হবে না, এটা আমাদের রোগীকে এবং রোগীর স্বজনকে খুব ভালোভাবে বোঝাতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভয় পাওয়ার কিছু যদি থাকে, চিকিৎসা না করার কারণে রোগটা আমার যে ক্ষতি করে দিতে পারে সেটাকে আমার ভয় পাওয়া উচিত। চিকিৎসাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদেরকে এই জন্য অনেক সময় খুব ভালোভাবে কাউন্সেলিং করতে হয়। কোন পদ্ধতিতে আমরা কিভাবে করি, আমি সাধারণত আমার রোগীদেরকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। যেমন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, এগুলো তো কোনো কাটাছেঁড়া নয়, কোনো অপারেশন নয়, কোনো অজ্ঞান করতে হয় না, কোনো একটা সেলাইও করতে হয় না। তো এই চিকিৎসাগুলি নিয়ে তো কোনো ভয় পাওয়ার কিছু নেই। যখন আমরা এনজিওগ্রাম করি তখন রোগী টেবিলে শুয়ে থেকে আমাদের সঙ্গে কথাও বলতে পারেন। ওনাকে অজ্ঞানও করা হয় না। অনেক রোগী আমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে এনজিওগ্রাম হয়ে যায়। কাজে এগুলি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর একটা মারাত্মক হৃদরোগ হয়ে যাওয়ার পরেও যখন সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয় তখন কিন্তু অনেক রোগী খুব ভালো থাকেন। এমনকি আপনারা জানবেন যে হার্টে রিং পরানোর পর অনেক রোগী সমস্ত স্বাভাবিক কাজ, এমনকি ফুটবলও খেলতে পারে যদি তার হার্ট ইতিমধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে। এমনকি বাইপাস সার্জারি করার পরেও একজন রোগী স্বাভাবিক কাজকর্ম, পরিশ্রমের কাজকর্ম করতে পারেন, এরকম বহু দৃষ্টান্ত আছে। এটা অসম্ভব কিছু না। প্রশ্নটা হলো আমরা কতটা সময় মতো চিকিৎসা নিয়েছি হার্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আগে থেকেই, এবং তারপরে নিয়মিত কতটা মেনটেনেন্স করতেছি তার উপরে ভিত্তি করে। এই এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রিং পরানো বা বাইপাস হয়ে গেলেই আমার আজীবনের জন্য অনেক লিমিটেশন হয়ে গেল, তা কিন্তু নয়। অনেক রিং পরানো রোগী, অনেক বাইপাস করা রোগী খুব স্বাভাবিক জীবনযাপন করছেন, ট্রাক চালাচ্ছেন, বড় বড় কঠিন কঠিন পরিশ্রমের কাজ করছেন। অনেক বাইপাস সার্জারি করা কার্ডিয়াক সার্জন, হার্ট ডাক্তার, চিকিৎসক অস্ত্রোপচার করছেন, ভয়াবহ ব্যস্ত প্রফেশনাল জীবনযাপন করছেন, এরকম সমাজে বহু আছে। কাজেই রোগীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, হারানোর কিছু নেই। চিকিৎসাটা সময় মতো করতে হবে, অতিরিক্ত ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। হৃদরোগের ক্ষেত্রে আমরা কিছু আশাবহুল তথ্য পেলাম স্যারের কাছ থেকে। এবার জানতে চাই স্যার, হৃদরোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি? অবশ্যই আমার খুব দুঃখ লাগে যখন দেখে যে মানুষ তার নিজের ভুলের কারণে মারাত্মক একটা হৃদরোগে আক্রান্ত হয়। আমাদের কাছে হার্ট অ্যাটাক নিয়ে আসে অনেক রোগী, দেখি তিনি ধূমপান করতেন। আমরা তো স্বজনদের কাছ থেকে ইতিহাস নেই, হার্ট অ্যাটাক হলো রোগীটার, স্বজনরা বলছে উনি তো চেইন স্মোকার। তারপরে ওনার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, অর্থাৎ যেই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে সেই ব্যক্তির বাবার বা বড় ভাইয়েরও হার্ট অ্যাটাক হয়েছিল, সেই ব্যক্তির বড় বোনের বাইপাস সার্জারি করা হয়েছিল, অর্থাৎ ফ্যামিলিতে আছে, নিজের ভাই বোন মা বাবার মধ্যে আছে। তারপরেও সেই ব্যক্তি স্মোকিং করতেছে, ধূমপান করতেছে। অর্থাৎ কতটা অবিবেচনাপ্রসূতভাবে নিজের ক্ষতি করা। কারণ কি, ফ্যামিলি হিস্ট্রি যখন থাকবে তখন তো আমার বুঝতে হবে যে ফ্যামিলি হিস্ট্রির কারণেই আমার হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি। আমার আজকে নেই, 5 বছর পরে 10 বছর পরে আমারও হৃদরোগ হতে পারে। কাজে আমি কেন ধূমপান করব? আমার একদম ধূমপান করা উচিত না। আমাকে চেক করতে হবে আমার ডায়াবেটিস আছে কিনা, আমার কোলেস্টেরল আছে কিনা। আমার যদি খারাপ কোলেস্টেরল বেশি থাকে এটাকে আমার প্রায়ই চেক করতে হবে, এটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার উচ্চ রক্তচাপ আছে কিনা এটাকে আমাকে প্রায়ই চেক করতে হবে। আমাকে ডাক্তার দেখে সঠিকভাবে মেডিসিন খেতে হবে এবং মাঝে মাঝেই পরীক্ষা করে দেখতে হবে যে আমার রক্তচাপ ঠিক আছে কিনা। আমার শারীরিক ওজন আমি কেন বেশি থাকবে? অনেকের দেখা যায় বংশগত ইতিহাস আছে, বাবার হার্ট অ্যাটাক হয়েছিল অথচ ছেলের ওজন 85 কেজি। আমি গতকালকেই একজন রোগী পেয়েছি আমার চেম্বারে, সমাজের বাস্তব দৃষ্টান্ত। অর্থাৎ এই ছেলের কোনো সচেতনতা নাই, তার মা বাবাও তাকে শিখায়নি। শিখাতে হবে যে দেখ বাবা, আমার হার্ট অ্যাটাক হয়েছিল, তোরও একদিন না একদিন হতে পারে, তুই এত শারীরিক ওজন রাখতেছিস কেন? এই 85 কেজি ওজন রাখা যাবে না, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তোমাকে এখন থেকে নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, তোমার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। তুমি হার্টের জন্য যে স্বাস্থ্যকর খাবারগুলো সেগুলো খাবে, হার্টের জন্য বাজে খাবারগুলো, ফাস্টফুড, এই যে মিষ্টিযুক্ত খাবার, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ বেশি বেশি, এটা তোমার বাবা খাওয়া উচিত না। তোমার ওজন কমাতে হবে, তোমার ধূমপান করা উচিত না। আজকাল ইয়াং জেনারেশন রাত জেগে থাকে অনেকটা সময়, তারা অনেক রাতে দেরি করে ঘুমায়, শেষ রাতে গিয়ে তারা ঘুমায়, দিনের বেলা তারা ঘুমায়। এই যে বদভ্যাস, এটাও কিন্তু আমাদের হার্টের উপর ক্ষতি করে। একদম অতীতকালে আমাদের জ্ঞানী ব্যক্তিরা যখন এই মেডিকেল সায়েন্স একদম প্রাথমিক পর্যায়ে ছিল, তখন আমাদের সব ধর্মের জ্ঞানী ব্যক্তিরাই কিন্তু বলে গিয়েছেন তাড়াতাড়ি ঘুমানোর কথা, তাড়াতাড়ি জেগে ওঠার কথা। এবং আজ পর্যন্ত প্রমাণিত এটা আমাদের হার্টের জন্য উপকারী। কিন্তু আজ দুঃখের বিষয়, আমি আমার ইয়াং প্রজন্মদের খেয়াল করি, তারা এই বিষয়ে একদমই সচেতন না।
তারা ধূমপান করছে, তারা আরও অন্যান্য নেশায় আসক্ত হচ্ছে, যেটা কিন্তু আমাদের হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি করছে। এবং তাদের মধ্যে শারীরিক পরিশ্রমের মারাত্মক অভাব, যেটা আজকাল ইয়াং বয়সে, অল্প বয়সে মারাত্মক হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। এই বিষয়ে আমি সবাইকে সচেতন করতে চাই। আমরা সমাজে কিছু সচেতন মানুষ দেখে থাকি যারা কিনা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা হার্ট চেক আপ করিয়ে থাকেন। এই পরীক্ষাগুলো কত বছর বয়স থেকে করানোটা উচিত? কিছু রোগ হয় আমাদের অ্যাকোয়ার্ড, অর্থাৎ শুরু হয় 35-এর পর থেকে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে 35 বছর বয়সে জীবনের প্রথম হার্ট চেক আপটা করান। তারপর আপনি 40, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আপনার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রি, কোলেস্ট্রল, স্মোকিং, কোনো রিস্ক ফ্যাক্টর আপনার নাও থাকে, আপনি একদম সুস্থ, আপনার কোনো লক্ষণ নেই, তাও আপনি 40 বছর বয়সে গিয়ে আবার হার্ট চেক আপ করাবেন। কোনো রকম লক্ষণ নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, 45 বছর বয়সে গিয়ে আপনি একটা কমপ্লিট হার্ট চেক আপ করাবেন। আপনি নিয়মিত 50-এর পর থেকে প্রতি বছর আপনি নিয়মিত হার্ট চেক আপ করাবেন। আর কারো যদি রিস্ক ফ্যাক্টর বেশি থেকে থাকে, যেমন যাদের ফ্যামিলি হিস্ট্রি খারাপ, তাদের কিন্তু 25 বছর বয়স থেকেই হার্ট চেক আপ করাতে হবে। আর আরেকটা বিষয় হলো জন্মগত হৃদরোগ। এটা আমাদের মাথায় রাখতে হবে, অনেক শিশু কিন্তু জন্মগতভাবেই হৃদরোগ নিয়ে জন্মায়। তো সেটা জানার জন্য আমরা অনেক মা বাবাই জানি না, আমাদের প্রত্যেকটা শিশুরই জন্মের পরে একটা ইকো স্ক্রিনিং, একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, এটা করে নেওয়াটা প্রয়োজন। তাহলে হবে কি, অনেক সময় লক্ষণ ছাড়াই আমরা দেখি একজন ব্যক্তির বয়স হয়ে গিয়েছে 40 বছর, 40 বছর বয়সে এসে ধরা পড়তেছে তার হার্টে একটি ছিদ্র, অথচ এই ছিদ্রটা জন্মগত, সেটা জন্ম থেকেই নিয়ে পৃথিবীতে এসেছে, কিন্তু এটা কোনোদিন ধরা পড়েনি, কারণ এই বাচ্চাকে কোনোদিন হৃদরোগের বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়নি, অথবা তার কোনোদিন কোনো ইকো পরীক্ষা হয়নি। অথচ একটা এক্স রে পরীক্ষায় অনেক সময় এটার ক্লু পাওয়া যায়, একটা ইসিজিতেও এটার ক্লু পাওয়া যায়। অর্থাৎ আমি অ্যাডভাইস করব সব বাচ্চাদেরকে জন্মের পরে কোনো না কোনো সময় একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করে রাখাটা জরুরি। তাহলে জন্মগত হৃদরোগটা এক্সক্লুডেড হয়ে যাবে, এটা নেই নিশ্চিত হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আপনি আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। এ পর্যায়ে আমরা দর্শকদের কিছু প্রশ্ন নেব। প্রথম প্রশ্নটি করেছেন মোহাম্মদ বাসিদ মিয়া। তিনি বলেছেন, প্রিয় স্যার, আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আমার বয়স 42 বছর। আমি 2021 সালে হার্ট অ্যাটাক করি এবং আমার হার্টে 2টি ব্লক ধরা পড়ে। তারপর আমি 2টি রিং লাগাই। লাগানোর পরেও আমার বুকে ব্যথা কখনো কখনো করে, এখনো পুরোপুরি ভালো হয়নি। প্রতিদিন ব্যথা করে। এ ব্যাপারে আমার একটু পরামর্শ দিবেন স্যার। এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার হার্টে 2টো রিং পরানো হয়েছে, তারপর থেকে আপনার বুকে ব্যথা হচ্ছে। আপনাকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সব বুকে ব্যথাই কিন্তু হার্টের ব্যথা নয়। একটা কথা আছে যে ঘর করা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, অর্থাৎ যে গরু একবার আগুন লেগে খারাপ অবস্থায় পড়েছিল, সে আকাশের লাল মেঘ দেখলেও ভয় পায়, আবার বোধহয় আগুন লেগে গিয়েছে। এরকম আমাদের অসংখ্য রোগীরা যাদের হার্টে রিং পরানো হয়েছে বা বাইপাস সার্জারি করা হয়েছে, তাদের যে কোনো কারণে বুকে ব্যথা হলেই তারা মনে করে আমার বোধহয় আবার ব্লকের কারণে বুকে ব্যথা হচ্ছে, আমার বোধহয় সমস্যাটি সমাধান হয়নি। আসলে আপনার বুকে ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। অ্যাসিডিটির জন্য ব্যথা হতে পারে, ঠান্ডা লাগার জন্য বুকে ব্যথা হতে পারে, যে কোনো ব্যায়াম করার কারণে, বেকায়দায় বসার কারণে, বেকায়দায় শোয়ার কারণে, বা অ্যাবনর্মাল অনেকক্ষণ লং টাইম জার্নি করার কারণে, বাসে বা গাড়িতে বসে থাকার কারণে, বা ভারী জিনিস উত্তোলন করার কারণে আপনার মাসেল পেইন হতে পারে, আপনার ইসোফেজিয়াল স্প্যাজমের জন্য আপনার বুকে ব্যথা হতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথা হলেই আপনি আতঙ্কিত হবেন না, এটা করোনারি ধমনির ব্লকের জন্যই হচ্ছে। আপনি একটা ক্লু দিব আপনাকে, আপনি চেস্ট দেখবেন, আপনি একটানা আধা ঘন্টা হাঁটবেন বা জোরে জোরে হাঁটবেন, আপনি দেখবেন হাঁটার সময় আপনার বুকে ব্যথাটা বেড়ে যায় কিনা। যদি দেখেন যে আপনি যত হাঁটছেন আপনার বুকের ব্যথা বেড়ে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, আপনাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে, থেমে যেতে হচ্ছে, দাঁড়ালে পরে কমে যায়, আবার হাঁটলে পরে ব্যথাটা ফিরে আসে, এ ধরনের লক্ষণ যদি হয়, তখন আপনি সন্দেহ করবেন এটা হার্টের ব্লকের কারণে ব্যথা হতে পারে। তখন আপনি আবার জরুরি ভিত্তিতে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন। আর অন্যান্য বুকে ব্যথার জন্য আপনি প্রথমে আপনার স্থানীয় চিকিৎসক বা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলেও হবে। ধন্যবাদ স্যার। মোহাম্মদ বাসেদ মিয়া, আশা করি স্যারের কাছ থেকে যথাযথ পরামর্শ আপনি পেয়ে গিয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি করেছেন সাদিয়া জাহান। তিনি জানতে চেয়েছেন হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে কী ধরনের খাদ্যাভ্যাস অথবা লাইফস্টাইল অনুসরণ করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
এটা খুব সহজ। হৃদরোগ প্রতিরোধ করার জন্য আমরা সবসময় আমাদের খাদ্যাভ্যাসটা ভালো রাখবো। খুব সহজ। যে কোনো খাবারে আমাদের তেল চর্বিযুক্ত খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। যে খাবারে তেল বেশি, অর্থাৎ অতিরিক্ত তেলের মাধ্যমে তৈরি করা যে কোনো খাবার, ডুবানো তেলে রান্না করা যে কোনো খাবার, যেমন তেলে ভাজা পরোটা, যে কোনো তেলে ভাজি খাবার, আলু ভাজি, বেগুন ভাজি, রুচি, সিঙ্গারা, পরোটা, পায়েস, তারপর আপনার মোগলাই, পোলাও, বিরিয়ানি, এই খাবারগুলো, অথবা যেই খাবারে ফ্যাট বেশি থাকে যেমন বিফ, মাটন, অথবা যেই খাবারগুলোতে ফ্যাট বেশি থাকে যেমন আপনার ফাস্ট ফুড, ক্রিম যুক্ত খাবার, কেক, এই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর যেই খাবারগুলোতে চিনি মিষ্টি বেশি থাকে যেমন চিনিযুক্ত যে কোনো খাবার, দই, মিষ্টি, রসমালাই, আইসক্রিম, চকলেট, 40-এর পর থেকে চিনির কোনো প্রয়োজন নেই। আমি নিজে 40-এর পর থেকে আমার চায়ে 1 ফোঁটা চিনিও দেই না। দিনে 2 কাপ 3 কাপ চা যাই খাই একদম চিনি ছাড়া। চিনিটা অ্যাভয়েড করবেন 40-এর পর থেকে। চিনি মিষ্টিযুক্ত যে কোনো খাবার, কেক, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, এতে প্রচুর চিনি থাকে। বাজারের এই যে কোনো ড্রিঙ্কস, জুস, এই শরবত, চিনি দেওয়া যে কোনো এই পানীয়গুলো আপনারা খাবেন না, কারণ এগুলো আমাদের হার্টের জন্য ক্ষতিকর। শাকসবজিটা বেশি খাওয়ার অভ্যাস করবেন, সালাদ প্রচুর পরিমাণে খাবেন, এবং আমাদের মাছ খেতে কোনো রকম সমস্যা নেই। যে কোনো রকম মাছ, চিংড়ি মাছটা একটু কম খাবেন, অন্য যে কোনো রকমের মাছ খেতে পারবেন। দেশি মুরগির মাংস খাবেন, পাখির মাংস খেতে পারবেন, তারপর ডিম খেতে পারবেন, ফল খেতে পারবেন। যদি আপনার ডায়াবেটিস না থাকে, কিডনির সমস্যা না থাকে, যে কোনো ধরনের ফল আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন, এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। অনেক সময় হার্ট ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি কম খেতে হয়। তা না হলে ভালো পরিমাণ পানিটাও খাওয়া জরুরি, এবং সময় মতো ঘুমাবেন, স্ট্রেস ফ্রি লাইফ লিডের চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনাকে নিয়মিত একটা শারীরিক পরিশ্রম, একটা যথেষ্ট পরিমাণ হাঁটা, আমি বলি যে কমপক্ষে 45 মিনিট একটা জোরে হাঁটা, যে একটা নিরাপদ জায়গায়, পার্কে বা খালি রাস্তায় বা বড় ছাদে, যেখানে আপনি জোরে হাঁটতে পারবেন, একটা ঘাম ঝরানো হাঁটা, এটা আপনার অভ্যাস থাকতে হবে। অথবা দৌড়ানো, ইয়াংদেরকে আমরা বলি পারলে আপনি জগিং করবেন, দৌড়াবেন, অথবা খেলাধুলা করবেন, সাঁতার কাটবেন, সাইকেল চালাবেন, তাতে আপনার হার্ট ভালো থাকবে, বা নিয়মিত শারীরিক পরিশ্রমে অভ্যস্ত থাকবেন। তারপর ধূমপান করবেন না, অবশ্যই মদ্যপান করবেন না। এই অভ্যাসগুলো আপনার হার্টকে ভালো রাখবে। ধন্যবাদ স্যার। তৃতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, করেছেন তানভীর আলম। তার প্রশ্নটি হচ্ছে, হৃদরোগের ওষুধ কি সারা জীবন চালিয়ে যেতে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন কিছু হৃদরোগ আছে যার ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। কাজেই ডাক্তারের পরামর্শ ছাড়া, ডাক্তারকে না দেখিয়ে আপনি ভালো আছেন, আপনার কোনো লক্ষণ নেই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না, অনেক সময় অনেক শিক্ষিত ব্যক্তিও কোনো অসুবিধা হচ্ছে না, হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন। এটা একটা মারাত্মক ভুল। অনেক ওষুধ আছে চলবে লেখা আছে প্রেসক্রিপশনে, এটা মানে চলবেই। ডাক্তার বন্ধ না করা পর্যন্ত আপনার কোনো লক্ষণ নেই, আপনি খুব ভালো চলছেন, শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু তথাপিও আপনি ওষুধ বন্ধ করবেন না আপনার ডাক্তারের পরামর্শ না নিয়ে। ধন্যবাদ স্যার, আমাদের সাথে থেকে এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। এত সুন্দর সুন্দর প্রশ্নগুলো দর্শকদের উদ্দেশ্যে করার জন্য, আমাকে করার জন্য, এবং আমি যে দর্শকদেরকে বোঝানোর সুযোগ পেয়েছি, এই জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা দর্শকদের জন্য অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, হৃৎপিণ্ডকে সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব। স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চেকআপের মাধ্যমে আমরা হৃদরোগকে প্রতিরোধ করতে পারি। আগামীতে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আবারও ফিরে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।